আজকে আমাদের কম্প্রেসিবিলিটির উপর 6 নম্বর লেকচার এবং আমাদের কম্প্রেসিবিলিটির যে সিলেবাসটা ছিল কোর্সের তার লাস্ট লেকচার। আমরা আজকের লেকচারের মাধ্যমে কম্প্রেসিবিলিটি টপিক্সের জেনারেল যে আইডিয়াটা ছিল আমাদের সেটা শেষ করব। তো লাস্ট ক্লাসে টাইম রেট কনসলিউশনের দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখানো হয়েছিল, এক্সাম্পল 11.7 এবং এক্সাম্পল 11.8। এই দুটো এক্সাম্পল দিয়ে আমরা একটা পার্টিকুলার সয়েল সেটেল করার জন্য কি পরিমাণ সময়ের প্রয়োজন বা একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে কিভাবে কনভার্ট করা যায় এটা আমরা দেখেছিলাম। এছাড়া আমাদের এক্সাম্পল 11.9 বা 10 এটাও একটু দেখে নিতে হবে, মেজর কোনো চেঞ্জ নেই, জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশন। সো এটা তোমাদের যদি কারো কোয়ারি থাকে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করলে আমি এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা আর্টিকেল 11.13 আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখব, সেটা হলো আমাদের যে টিভি ফ্যাক্টরের যে সূত্রটা ছিল, টিভি ফ্যাক্টরের যে ফান্ডামেন্টাল সূত্র ছিল, এই যে এইখানে আমাদের যে সূত্রটা ছিল, এখানে সিভি একটা টার্ম ছিল, কোফিশিয়েন্ট অফ কনসলিউশন। তো কোফিশিয়েন্ট অফ কনসলিউশন আমরা এর আগে পর্যন্ত যে প্রবলেমগুলো সলভ করেছিলাম সেখানে দেখা গিয়েছে যে আমাদের ল্যাবের সয়েল, আবার আমরা ওই একই পরিমাণ কনসলিউশনের জন্য ফিল্ডের সয়েলে যাচ্ছিলাম, এই জন্য কোফিশিয়েন্ট অফ কনসলিউশনের ভ্যালু আমাদের প্রয়োজন হয়নি। কিন্তু এখানে একটা সমস্যা যেটা আছে সেটা হলো আমরা প্রিভিয়াস যে প্রবলেমগুলো করেছিলাম সেখানে কিন্তু একটা শর্ত ছিল। শর্তটা হলো আমি ল্যাবে 50% হোক 30% হোক যেই পার্সেন্ট অফ কনসলিউশনটা চাচ্ছি সেই পার্সেন্ট অফ কনসলিউশনের জন্য যে প্রেশারটা দিব ফিল্ডের প্রেশারও সেম হতে হবে, বা যদি আমি রিভার্স করে কথা বলি আমার ফিল্ডে যে প্রেশারটা আসবে সেই প্রেশারের সমান প্রেশার ল্যাবে করতে হবে। তো এখন এখানে একটা সমস্যা থেকে যায়, সেটা হলো আমরা যখন একটা ফুটিং ডিজাইন করি তখন কিন্তু আমাদের ফুটিং এর সাইজের উপর বেস করে আমাদের প্রেশারটা কিন্তু চেঞ্জ হবে। আমরা আলাদা আলাদা ডেপথে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি আলাদা আলাদা পাবো, সেই অনুযায়ী আমাদের কলামের লোডের উপর বেস করে ফুটিং এর সাইজ দিব, সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রেশার হবে এবং সেই প্রেশারের জন্য আমাদের সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে হবে। কিন্তু ল্যাবে যখন আমরা একটা কনসলিউশন টেস্ট করি তখনও কিন্তু আমরা জানি না যে সুপার স্ট্রাকচার থেকে কি পরিমাণ লোড আসবে, ফুটিং এর সাইজটা কত দিব। সুতরাং আমরা এএসটিএম অনুযায়ী 25 থেকে 1600 25 কেপিএ থেকে 1600 কেপিএ পর্যন্ত আমরা কিন্তু স্ট্রেস প্রোভাইড করি। সো এই জিনিসটা কিন্তু মানে লাইক আগে থেকে যদি স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া না থাকে, না জেনে শুধুমাত্র সয়েল টেস্ট করে যদি একটা রিপোর্ট হাতে নেওয়া হয় তখন আগের যে ম্যাথগুলো ছিল সেটা দিয়ে আমি টাইম রেট কনসলিউশন সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছি, কিন্তু সেই টাইম রেট কনসলিউশনটা দিয়ে এক্সাক্ট সময়টা আমি বের করতে পারবো না, কারণ ওখানে একটা মেজর শর্তটা হলো ফিল্ডের সয়েলের উপর যে পরিমাণ প্রেসার কাজ করতেছে ল্যাবেও সয়েলের উপর আমাকে সেই পরিমাণ প্রেসার দিতে হবে। সো এটা তো আমি স্ট্রাকচার অ্যানালাইসিস করার আগে জানতে পারবো না। আর ল্যাব সয়েল রিপোর্টটা সাধারণত আমার স্ট্রাকচার মডেল হওয়ার আগেই করে দেওয়া হয় বা ক্লায়েন্টকে প্রোভাইড করতে হয়। তো এই কারণে আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হলো কোএফিসিয়েন্ট অফ কনসলিউশন হুইচ ইজ সিভি। এই সিভিটা আমরা গ্রাফ থেকে কিভাবে বের করতে পারবো, আমাদের কনসলিউশন টেস্ট থেকে কিভাবে বের করতে পারবো। আমরা যদি কোনোভাবে সিভিটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের আর সেই ফিল্ডের প্রেশার এবং ল্যাবের প্রেশার সেম হওয়াটা জরুরি না, কারণ আমি কত পার্সেন্ট কনসলিউশন চাচ্ছি সেটার জন্য তো টিভিতে কনস্ট্যান্ট থাকছেই। আর এইচডিআর এর যে টার্ম সেটা তো আমি ফিল্ডের জন্য যখন কাজ করব ফিল্ডের সয়েলের থিকনেসের উপর নির্ভর করবে, সিঙ্গেল ড্রেনেজ বা ডাবল ড্রেনেজ সেটা আমার অনুযায়ী 2 দিয়ে ভাগ করব কি করব না, স্মল টি এই টিটাই আমি বের করতে যাচ্ছি। আর এই যে সিভি যে টার্ম সেটা তো আমি এই যে এখন টেকনিক দেখাবো কিভাবে বের করতে হয়। সো এই সিভি বের করার টেকনিকটা যদি আমাদের জানা থাকে এবং এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের আসলে আর ওই রেস্ট্রিকশনটা থাকে না যে ফিল্ডের প্রেশার এবং ল্যাবের প্রেশার সেম হতে হবে। ল্যাবে যে কোনো প্রেশারে টেস্ট করা হোক না কেন হুইচ ইজ এএসটিএম, আমি সেই প্রেশার থেকে সিভিটাকে বের করে নিয়ে ফিল্ডের যে কোনো প্রেশার স্ট্রাকচার থেকে সয়েলের উপর যে প্রেশারে আসুক না কেন তার জন্য টাইম রেটটা কিন্তু ব্যবহার করতে পারবো এই টিভি এর সূত্র ব্যবহার করেই। তো আমরা এখন একটু দেখি সিভিটা কিভাবে বের করতে হয়। তো তো আমরা কোফিশিয়েন্ট অফ কনসলিউশন বের করার জন্য আমাদের যে বিএম দাসের বইতে ওয়েল রিকগনাইজ 4টা মেথডের ব্যাপারে বলে দেওয়া আছে, কিন্তু এই 4টা মেথডের ভিতরে একেবারে শুরুর দিকে 1940 এবং 1942-তে ক্যাসাগ্রান্ডা অ্যাজ ওয়েল অ্যাজ টেইলর যেই দুইটা মেথড দিয়েছিলাম, লগারিদম অফ টাইম মেথড এবং স্কয়ার রুট মেথড, এই দুইটা মেথডই খুব বেশি কনভেনিয়েন্ট এবং এই দুইটা মেথডই আমরা ব্যবহার করব। এই যে আমাদের লগারিদম অফ টাইম মেথড এন্ড স্কয়ার রুট মেথড, এই দুইটা মেথডে আমরা শিখবো, এনাফ আমাদের জন্য। এর পরের আরো দুটো আছে সেটা আমরা এখানে আলোচনা করব না, যদি কেউ নিজে থেকে দেখতে চাও দেখে নিতে পারো। তো আমি আলোচনাটা শুরু করছি স্কয়ার লগারিদম অফ টাইম মেথডে কিভাবে আমি ক্যালকুলেশনটা করব। তো লগারিদম অফ টাইম মেথডের জন্য আমরা এই
কনসলিডেশন বা কম্প্রেসিবিলিটির জন্য যে গ্রাফটা আছে এই গ্রাফটা আমরা ব্যবহার করব। এই গ্রাফটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, এতক্ষণ পর্যন্ত আমরা যে গ্রাফ নিয়ে কাজ করেছি তার থেকে একটু ডিফারেন্টটা হলো আমরা এতক্ষণ পর্যন্ত যখন কাজ করেছিলাম আমাদের ভার্টিক্যাল এক্সিসে ছিল ভয়েড রেশিও আর আমাদের হরিজন্টাল এক্সিসে ছিল প্রেসার। আমরা কি পরিমাণ প্রেসার দিয়েছি, ভার্টিক্যাল এক্সিসে ছিল ভয়েড রেশিও আর হরিজন্টাল এক্সিসে ছিল প্রেসার। কিন্তু এখন আমরা যে গ্রাফটা ব্যবহার করব এই গ্রাফটার ভার্টিক্যাল এক্সিসে থাকবে হলো ডিফরমেশন আর হরিজন্টাল এক্সিসে থাকবে টাইম। তার মানে আমরা যে ডায়াল গেজটা প্লেস করেছি, ডায়াল গেজে তো আমি 7 দিন ধরে লোড নিতে থাকবো, তাহলে এই 7 দিন ধরে যে ডিফরমেশনের ভ্যালুগুলো আসতে থাকবে এই ভ্যালুগুলো আমি ওয়াই এক্সিসে প্লেস করব। আর এই 7 দিন ধরে যে সময়, সেই সময়টাকে আমি মিনিটে, সাধারণত মিনিটটাই স্ট্যান্ডার্ড হয়, সেকেন্ডে করা হয় না, সেকেন্ডে খুবই কম ভ্যালু আসে, মিনিটে রিপ্রেজেন্ট করা হয় এবং এটা যেহেতু একটা বড় ভ্যালু এই জন্য লগ স্কেলে রিপ্রেজেন্ট করা হয়। তো এইখানে যতগুলো দাগ দেওয়া আছে আমি শুরুতেই তোমাদেরকে বলবো যে ধরে নাও যেখানে কোনো কিছু করা নেই, জাস্ট সিম্পলি আমার একটা এক্সিস তৈরি করা হয়েছে, ভার্টিক্যাল এক্সিস, যেখানে আমার ডায়াল গেজটা থাকবে এবং হরিজন্টাল এক্সিসে আমার টাইম থাকবে যেটা আমার লগ স্কেলে থাকবে। আর যেহেতু আমার ডায়াল গেজের রিডিংটা আমার সেটেলমেন্ট হবে এই জন্য এটা ডাউনওয়ার্ড দেখাচ্ছে। তাহলে এটা যদি আমি তৈরি করে ফেলি তাহলে এইখানে আমার যে একটা কার্ভ আছে এই কার্ভটা, মানে এই কার্ভটা দেখতে অনেকটা ভয়েড রেশিও ভার্সেস প্রেসার কার্ভের মতন দেখতে, একই রকম হবে, ভ্যালুটা আলাদা টাইমের এবং ডিফরমেশনের রেসপেক্ট হবে। এইটাও শুরুর দিকে কিছুটা ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট থেকে তারপরে স্টিভ হবে, স্টিভ হয়ে আবার এইভাবে ফ্ল্যাট হয়ে যাবে। তো আমাদের যে কাজটা করতে হয় ফার্স্টে এই গ্রাফটা তৈরি করে নিব। আমরা যে নীল রঙের যে গ্রাফটা দেখতে পাচ্ছি এই গ্রাফটা আমরা ফার্স্টে তৈরি করে নিব আমাদের ল্যাবের ডাটা থেকে। এই ডাটা থেকে বের করে আমাদের প্রাইমারি কনসলিউশন কোথায় শেষ হয়েছে সেটা আমরা প্রথমে আইডেন্টিফাই করব। প্রাইমারি কনসলিউশন কোথায় শেষ হয়েছে সেটা প্রথমে আমরা আইডেন্টিফাই করব। এইটা আইডেন্টিফাই করার জন্য এই যে কম্পারেটিভলি স্টিভ অংশ যেটা আছে, কম্পারেটিভলি স্টিভ অংশ থেকে একটা স্লোপ আঁকবো আর নিচের যে কম্পারেটিভলি ফ্ল্যাট অংশ যেটা আছে, কম্পারেটিভলি ফ্ল্যাট অংশ, এখান থেকে একটা স্লোপ আঁকবো। এই দুইটা স্লোপ একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে বলা হচ্ছে এ। এই ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে এ। এই এ পয়েন্ট থেকে যদি একটা হরিজন্টাল লাইন নিয়ে আমি ওয়াই এক্সিসে চলে আসি তাহলে আমি যে ভ্যালুটা পাবো এটা হলো D100। এটাকে আমরা বলবো D100। দ্যাট মিন্স আমার প্রাইমারি কনসলিউশন যখন শেষ হয়ে যাবে তখন আমার ডায়াল গেজের রিডিং কত। আমার অ্যাকচুয়ালি এই যে লগারিদম অফ টাইম যে মেথডটা আছে, লগারিদম অফ টাইম মেথডের জন্য আমার তিনটা ভ্যালু লাগে, D0, D50, D100। তো আমরা এখন D100টা বের করে ফেললাম। এর পরের কাজটা হলো আমরা D0 বের করব। সো একবার যদি D0 এবং D100 বের হয়ে যায় D50 হবে ঠিক তার মাঝামাঝি জায়গায়। তাহলে আমাদের D100 বের হয়ে গেল। আচ্ছা এখানে আমরা শেষ করে ফেললাম। করে এবার আমরা র্যান্ডমলি একটা পয়েন্ট, এই এক্স অ্যাক্সিসে র্যান্ডমলি একটা পয়েন্ট নিব T1, র্যান্ডমলি একটা পয়েন্ট নিব T1। তো এখন যদিও আমি শব্দটা বলছি র্যান্ডমলি, কিন্তু এটা প্রেফারেবল হবে যে গ্রাফের শুরুর দিকে যদি থাকে, লাইক হলো উপরের যে ফ্ল্যাট অংশ যেটা আছে এই রেঞ্জের ভিতরে একটা T1 নিলে ভালো আসবে, কারণ আমার T1 এর সাথে রিলেট করে T2 নিতে হবে, আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো T1 আমরা যখন সিলেক্ট করব তো T1 এর ভ্যালু 100 মিনিট, 200 মিনিট, 500 মিনিট, 1000 মিনিট, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, T1 ফার্স্টে নিয়ে নিব। T1 নেওয়া হয়ে গেলে আমরা আরেকটা পয়েন্ট নিব T2। T1 এবং T2 এর মধ্যে রিলেশনটা হবে T2 equal to 4 times of T1। দ্যাট মিন্স আমি যদি T1 100 নেই, তার মানে 0, এই শুরুর পয়েন্টটা তো 0 থেকে T1 এর দূরত্ব যদি 100 হয় তাহলে 0 থেকে T2 এর দূরত্ব হবে 100 এর 4 গুণ, তার মানে 400। 4 টাইমস অফ T1 হবে T2। তাহলে T1 নিয়ে নিব, T2 নিয়ে নিব। তো এখানেই একটু জাজমেন্টের ইস্যু আছে যে T1টা যদিও বলা হয়েছে আমি র্যান্ডমলি নিব, কিন্তু T1টা যদি আমি এই শুরুর ফ্ল্যাট অংশের রেঞ্জের মধ্যে কোথাও নেই তাহলে আশা করা যায় T2টাও আমার এই প্রাইমারি কনসলিউশন শেষ হওয়ার আগেই পেয়ে যাব এবং তার রেসপেক্টে T50ও পেয়ে যাব। আদারওয়াইজ হয়তো আমার গ্রাফের বাহিরে চলে যাওয়ার মতন একটা সিচুয়েশন তৈরি হতে পারে বা রেজাল্ট ভালো আসবে না। তো যাই হোক, এই যদিও বলে দেওয়া আছে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই, ফার্স্টে র্যান্ডমলি T1 চুজ করে 4 টাইমস অফ T2, T1টাই হবে T2, কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং জাজমেন্টটা ইউজ করে আমাদের আসলে T1টা নিতে হবে। সো ওয়ান্স T1 হয়ে গেছে তার 4 গুণ পরিমাণ ভ্যালু নিয়ে T2 পেলাম। দেখতে কাছাকাছি মনে হচ্ছে কারণ এটা হলো আমাদের লগ স্কেল আমরা জানি 10 টাইমস করে, সুতরাং দেখতে কাছাকাছি মনে হবে কিন্তু ভ্যালুগুলো অনেক বেশি থাকবে। হোয়াট এভার, আমরা T1 T2 পেয়ে গেছি। এই T1 T2 এর দুইটা পয়েন্ট থেকে আমরা দুইটা ভার্টিক্যাল লাইন উপরের দিকে টানবো। T1 T2 থেকে দুইটা ভার্টিক্যাল লাইন আমরা উপরের দিকে টানবো। তাহলে উপরের দিকে টানলে এই গ্রাফে সে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে,
বি অ্যান্ড সি। T1 থেকে আমরা একটা পয়েন্ট পাবো বি, আর T2 থেকে আমরা একটা পয়েন্ট পাবো সি। এই বি এবং সি দুইটা পয়েন্ট যদি পেয়ে যাই, এই দুইটা পয়েন্টের মধ্যে একটা ভার্টিক্যাল ডিস্টেন্স পাবো এক্স, তাদের মধ্যে একটা ভার্টিক্যাল ডিস্টেন্স পাবো এক্স। T1 থেকে বি, T2 থেকে সি, এই দুইটা পয়েন্টের মধ্যে একটা ভার্টিক্যাল ডিস্টেন্স মানে একটা ভার্টিক্যাল ডায়াল গেজের রিডিং পাবো, সেটা হলো এক্স। এক্স এর ভ্যালু হতে পারে 10, হতে পারে 4 মিলিমিটার, হতে পারে 2 মিলিমিটার, 3 মিলিমিটার, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ। এক্স এর ভ্যালু যে কোনো একটা কিছু পেয়ে গেলাম এই বি এবং সি এর মধ্যে। যেই ভ্যালুটা পাবো বি পয়েন্ট থেকে সেই সেম পরিমাণ উপরে উঠে যেতে হবে। আমি আবারও রিপিট করছি, বি এবং সি এর মধ্যে যেই ভ্যালুটা পাবো, হাইটের যে ভ্যালুটা পাবো, এই সেম পরিমাণ ভ্যালু নিয়ে বি থেকে ঠিক উপরের দিকে চলে একটা লাইন পাবো ডিই, এবং এই ডিইটা লাইনটা আমার ওয়াই এক্সিসকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, হুইচ ইজ ডি নট। বি এবং সি এর মধ্যে যে ভার্টিক্যাল ডিস্টেন্স থাকবে এই পরিমাণ ভ্যালু নিয়ে আমি বি পয়েন্ট থেকে উপরের দিকে চলে গেলে একটা ডিই লাইন পাবো, যেটা আমার ওয়াই এক্সিসকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, যেটা হলো ডি নট। তাহলে আমি ডি নট পেয়ে গেলাম, আমি ডি 100 পেয়ে গেলাম। তাহলে ডি 50 হবে ডি নট এবং ডি 100 এর ঠিক মাঝখানে। ডি নট এবং ডি 100 এর ঠিক মাঝখানে পাবো আমি ডি 50। এবার ডি 50 থেকে একটা হরিজন্টাল লাইন আমি এই গ্রাফে নিয়ে যাব, এবং সেই গ্রাফ থেকে আমি ভ্যালুটা আবার নিচে চলে যাব, তাহলে আমি যে ভ্যালুটা পেয়ে যাব এটা হলো T50। আমি D50 থেকে একটা হরিজন্টাল লাইন গ্রাফে চলে যাব, গ্রাফ থেকে আমি নিচে চলে আসব, একটা টাইম পাবো T50। আমি গ্রাফ থেকে একটা টাইম, সেটা মিনিটে 400, 500, 600, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, সেটা হলো T50। ইট মিনস এই পার্টিকুলার সয়েলের 50% সেটেলমেন্ট হওয়ার জন্য কি পরিমাণ সময় লাগে, এই পার্টিকুলার সয়েলের 50% সেটেলমেন্ট হওয়ার জন্য কি পরিমাণ সময় লাগে, এটা আমি পেয়ে যাব গ্রাফ থেকে। তো আমি যেহেতু T50 পেয়ে গেছি, তাহলে এখন আমি যে সূত্রটা এবং আমি যে কথাগুলো বললাম এগুলো এখানে লেখা আছে। তাহলে আমার সূত্র কি হবে, টিভি এর সূত্র। আমি 50% সেটেলমেন্ট চাচ্ছি, তার মানে এখানে আমি T50 কথাটার মানে হলো যে আমি ওই যে টেবিল দেওয়া ছিল আমার 50% কনসলিউশনের জন্য, 50% কনসলিউশনের জন্য টিভি এর যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা এখানে আমি প্লেস করব। এসডিআর, আমি যে সয়েল নিয়ে কাজ করতেছি সেই সয়েলটার থিকনেস আমার জানা আছে, ল্যাবে আমি যে সয়েলটা টেস্ট করছি তার থিকনেস আমার জানা আছে। ডাবল ড্রেনেজ হলে 2 দ্বারা ভাগ, তো ল্যাবে সাধারণত ডাবল ড্রেনেজে হয়। আর এই যে স্মল T50, এটাই তো আমি গ্রাফ থেকে মাত্র বের করে নিয়ে আসলাম, এটাই গ্রাফ থেকে মাত্র বের করে নিয়ে আসলাম। তাহলে আমার শুধু বাকি থাকবে কি, সিভি এর ভ্যালু। তাহলে এখান থেকে সিভি এবং সিভি এর ভ্যালু ইজিলি বের করা যাবে। এখানে এই যে T50 মানে 50% কনসলিউশনের টিভি এর ভ্যালু যে 0.197, এটা আর স্যাম্পলের হাইট আর T50 আমি গ্রাফ থেকে যা পাবো এটাকে প্লেস করে দিলে আমি সয়েলের সিভি পেয়ে যাব। তো একবার যদি আমি সিভি বের করতে পারি, তাহলে যে কোনো প্রেসারের জন্য এই সয়েলের সেটেলমেন্টটা আমি ইজিলি বের করতে পারবো। সেটার জন্য আমার ওই ল্যাবের প্রেসার এবং ফিল্ডের প্রেসার সেম হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা ছিল আমাদের লগারিদম অফ টাইম মেথড। এই মেথডটা ছিল লগারিদম অফ টাইম মেথড। এরপরে আমরা আরেকটা মেথড দেখব, এটা হলো স্কয়ার রুট অফ টাইম মেথড। এটা হলো স্কয়ার রুট অফ টাইম মেথড। তাহলে এই মেথডের জন্য আমাদের যে গ্রাফটা আছে সেই গ্রাফটার দিকে আমরা একটু লক্ষ্য করি। এই গ্রাফটা এবং আগের গ্রাফটার মধ্যে কিছুটা সিমিলারিটি আছে, কিছুটা ডিফারেন্স আছে। তো সিমিলারিটিটা যেটা, সেটা হলো ভার্টিক্যাল এক্সিসে ওইখানেও ডিফরমেশন ছিল, এখানেও ভার্টিক্যাল এক্সিসে ডিফরমেশন থাকবে। ভার্টিক্যাল এক্সিসে ডিফরমেশন, হরিজন্টাল এক্সিসে ওখানে টাইমটা লগ স্কেলে ছিল, এখানে টাইমটা লগ স্কেলে থাকবে না, কিন্তু টাইমটা আবার সরাসরি না প্লেস করে তার রুট করে, রুটের ভ্যালুটা প্লেস করতে হবে, টাইমের ভ্যালুটা রুট আকারে প্লেস করতে হবে। প্লেস করে দিলে আমাদের এই যে একটা প্যারাবোলিক শেপের, যে নীল রঙের যে একটা কার্ভ, প্যারাবোলিক শেপের এই কার্ভটা তৈরি হবে। আমরা যদি ভ্যালুগুলোকে প্লেস করে দেই, আমাদের টাইম, রুট টাইম এবং ডিফরমেশনের ভ্যালুগুলোকে যদি প্লেস করে দেই, তাহলে আমাদের এই যে প্যারাবোলিক যে কার্ভ, এই কার্ভটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই কার্ভটা যখন তৈরি হয়ে যাবে, এই কার্ভের কম্পারেটিভলি স্ট্রেট একটা অংশ, মানে এটা তো একটা বাঁকা হয়ে যাচ্ছে, চোখের দেখায় একটা অংশ আমি কম্পারেটিভলি স্ট্রেট পাবো। এই যে আমি মাউস দিয়ে যে জায়গাটা হাইলাইট করতেছি, কম্পারেটিভলি স্ট্রেট একটা অংশ পাবো। এই স্ট্রেট অংশটাকে উপরের দিকেও এক্সটেন্ড করে দিব, নিচের দিকেও এক্সটেন্ড করে দেব, উপরের দিকেও এক্সটেন্ড করে দেব, নিচের দিকেও এক্সটেন্ড করে দেব। উপরের দিকে সে ওয়াই এক্সিসকে একটা পয়েন্ট এ তে ইন্টারসেক্ট করবে, একটা পয়েন্ট এ তে ইন্টারসেক্ট করবে, আর নিচের দিকে সে একটা পয়েন্টকে বি তে ইন্টারসেক্ট করবে। উপরে এ পয়েন্ট, ওয়াই এক্সিসে এ পয়েন্ট এবং এক্স এক্সিসে বি পয়েন্ট কে ইন্টারসেক্ট করবে। এবার আমি যদি ও বি এর একটা ডিসটেন্স পাই, আমি যেহেতু বি এর একটা ভ্যালু, এটা যেহেতু আমার টাইম একটা সরাসরি ভ্যালু, ও বি এর একটা ভ্যালু পাবো।
ওবি এর একটা ভ্যালু পাওয়ার পরে আমি আরেকটা পয়েন্ট সি এমন ভাবে নিব যেন ওসি ইকুয়াল টু 1.15 ওবি হয়। তার মানে ও থেকে বি এর যেই ভ্যালুটা, ডিস্টেন্সের যে ভ্যালুটা হবে তাকে 1.15 দ্বারা মাল্টিপ্লাই করব, করে ফেললে আমি গ্রাফে তো ইজিলি সি পয়েন্টটা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। তাহলে সি পয়েন্ট আইডেন্টিফাই হয়ে গেলে এই স্কেল ধরে এই সি পয়েন্ট আর এই যে ওয়াই এক্সিসে আমার যে এ পয়েন্টটা ছিল, এই সি পয়েন্ট আর আমার যে এ পয়েন্টটা ওয়াই এক্সিসে ছিল, এদেরকে ধরে একটা স্ট্রেট লাইন করে দিব, একটা স্ট্রেট লাইন করে দিব। স্ট্রেট লাইন করলে গ্রাফের বটম ডিরেকশনে, গ্রাফের বটমে সে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, হুইচ ইজ ডি। এই ডি পয়েন্ট থেকে সরাসরি এক্স এক্সিসে চলে আসলে আমি সরাসরি টাইমের একটা ভ্যালু পাবো। এই টাইমের ভ্যালুটা হলো 90% সেটেলমেন্ট। এই সয়েলের 90% সেটেলমেন্ট হওয়ার জন্য যে সময়টা লাগে তার রুটের ভ্যালু, হুইচ ইজ কল্ড রুট T90। তার মানে 90% সেটেলমেন্ট হওয়ার জন্য যে সময়টা লাগতো তাকে যদি রুট করা হয় তাহলে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা এখান থেকে আমি পেয়ে যাব। তাহলে আবার ওই যে আমার টিভি এর যে সূত্রটা ছিল সেই টিভি এর সূত্রে আমি প্লেস করে দিব। টিভি এর সূত্রে আমি ভ্যালুটা 90% কনসলিউশনের জন্য ভ্যালু জানি, আমি এই টিটাকে স্কোয়ার আকারে প্লট করে দিব, এইচ ডি আর সিভি যা আছে সবগুলো ভ্যালুকে এখানে প্লেস করে দিলে আমার সিভি এর ভ্যালু চলে আসবে। তো এইভাবে আমরা সিভি এর ভ্যালু বের করতে পারি। আমরা দুইটা মেথড দেখলাম, একটা হলো লগারিদম অফ টাইম মেথড, আর একটা হলো স্কোয়ার রুট মেথড। এই দুইটা মেথড ব্যবহার করে আমরা আমাদের কনসলিউশনের ডাটাকে ইউজ করে সিভি এর ভ্যালু বের করতে পারি, কোএফিসিয়েন্ট অফ কনসলিউশন। এবং এটা বের করলে আমরা একটু ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ল্যাবের প্রেসার, ফিল্ডের প্রেসার, মানে আমি যখন স্ট্রাকচার করব তখন আমার ফুটিং এর সাইজের কারণে প্রেসার কত আসতেছে এটা নিয়ে আমাকে কনসার্ন থাকতে হবে না, আমি সরাসরি টিভি এর সূত্রটা তখন ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে এই দুইটা মেথড আলোচনা করা হলো। এরপরে এইটার উপরে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 11.11, এটা একটু দেখে নিবে। আচ্ছা, এরপর আর্টিকেল 11.14টা আসলে তোমাদের দরকার নেই, এই লেভেলে দরকার নেই। সেটা হলো আমরা যে কনসলিউশনের, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে রাখছি, সেটা হলো এখানে একটা রিয়েল প্রবলেম সলভ করা আছে। এখানে যেটা হয় যে আমরা যে এই সেটেলমেন্টের সূত্রগুলো শিখে আসছি ওগুলো কম্পারেটিভলি একটু ইজি, কমপ্লেক্সিটি কম, কিন্তু কারণ হলো কি সয়েলগুলোতে খুব একটা ভেরিয়েশন ছিল না। কিন্তু অনেক সময় দেখা যায় সয়েলের থিকনেস অনেক বেশি হয়, সয়েল লেয়ারের অনেক ভেরিয়েশন থাকে। সো এই কারণে শুধু একটা সেটেলমেন্ট না করে সয়েলের লেয়ারের আমরা যেমন সবসময় কি করেছিলাম, সয়েলের মিড ডেপথে, ক্লে সয়েলের মিড ডেপথে আমরা সেটেলমেন্টে ক্যালকুলেশন করছি, কিন্তু ক্লে সয়েলের মিড ডেপথে বের না করে ক্লে সয়েলের টপে, ক্লে সয়েলের মিড ডেপথে এবং ক্লে সয়েলের বটমে তিনটা আলাদা আলাদা লোকেশনের সেটেলমেন্ট বের করে তাদের এভারেজ করে, এবং এভারেজের জন্য বিভিন্ন ধরনের, যেমন সিমসন্স রুল, এভারেজের জন্য বিভিন্ন মেথড ছিল, আমরা সার্ভিং এও পড়ে আসছি বিশেষ করে। তো তার ভিতর সিমসন্স রুলটা খুবই অ্যাপ্রিসিয়েটেড ফর কনসলিউশন, তো সেটা ব্যবহার করতে যাক। এটা আমাদের জন্য একটু কমপ্লিকেটেড হবে, আমাদের দরকার নেই, কিন্তু এটা দিয়ে মাছ মোর, মানে এই মেথডোলজি অ্যাপ্লাই করলে মাছ মোর প্রিসাইজ ভ্যালু আসবে। কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করতে গেলে আমরা ওই যে যখন ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার ক্যালকুলেশন করতাম সিগমা নট, ওটা শুধু মিড ডেপথে করতাম, এখানে মিড ডেপথে না করে আলাদা আলাদা তিনটা ডেপথে করতে হবে, হ্যাঁ, এবং করে তারপরে সিমসন্স রুল দিয়ে এভারেজ করে ক্যালকুলেশন গুলো করতে হয়, এবং স্ট্রেসের ক্ষেত্রেও সে একইভাবে আলাদা আলাদা লোকেশনে করতে হয়। আচ্ছা, তো যাই হোক দরকার নেই যে 11.15 এটার উপর বেস করে একটা কেস স্টাডি দেওয়া আছে, এটা আমাদের জন্য দরকার নেই, আলোচনা করেছে। আমরা অ্যাকচুয়ালি এখন আলোচনা যেটা চলে যাব সেটা হলো এসিলারেশন অফ কনসলিউশন সেটেলমেন্ট। এসিলারেশন অফ কনসলিউশন সেটেলমেন্ট, এখন এসিলারেশন অফ কনসলিউশন সেটেলমেন্টের দুইটা বেসিক মেথড আছে, একটাকে আমরা স্যান্ড ড্রেইন মেথড বলি আর একটাকে আমরা পিভিডি, পারফোরেটেড ভার্টিক্যাল ড্রেইন বলি। তো এখন আসলে শুরুতে বোঝা প্রয়োজন সেটা হলো এসিলারেশন অফ কনসলিউশন সেটেলমেন্ট, এই কথাটা বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারতেছি সেটা একটু ব্রিফ করি। ফর এক্সাম্পল, গতদিনও বলা হয়েছিল যে লাইক আমার একটা প্রজেক্টের টোটাল সেটেলমেন্ট হলো 100 মিলিমিটার, একটা প্রজেক্টের টোটাল সেটেলমেন্ট 100 মিলিমিটার, আমার অ্যালাউয়েবল সেটেলমেন্ট 50 মিলিমিটার। অ্যালাউয়েবল সেটেলমেন্ট যদি 50 মিলিমিটার হয় তাহলে আমাকে হয়তোবা দেখা যাবে ডিপ ফাউন্ডেশন করতে হবে, কারণ আমার অ্যালাউয়েবল 50 হচ্ছে 100। আচ্ছা, আরেকটা কাজ আমি করতে পারি, সেটা হলো টাইম রেট কনসলিউশন ক্যালকুলেশন করে আমি বের করে ফেলতে পারি যে আমার 50% সেটেলমেন্ট করতে কতদিন সময় লাগে। তাহলে আমি যদি 50% সেটেলমেন্টটা আগেও করায় নিতে পারি, আগে করায় যদি আমি স্ট্রাকচার করি, তাহলে বাকি পুরো লাইফ জুড়ে সে আর কতটুকু সেটেল করবে, 50 মিলিমিটার সর্বোচ্চ, এবং সেটা তো আমার অ্যালাউয়েবল লিমিটের মধ্যে থাকবে, আমার জন্য এটা বিগ ডিল হবে না। কিন্তু আমি অ্যানালাইসিস করে দেখতেছি যে ওই যে 50% সেটেলমেন্ট হুইচ ইজ 50 মিলিমিটার, ওইটা করার জন্য আমার 3 বছর 4 বছর 5 বছর সময় লাগতেছে। এখন আমার পক্ষে তো 5 বছর বসে থাকাটা বা ওয়েট করাটা
সম্ভব না, ঠিক না? 5 বছর ধরে প্রি লোডিং করে তারপর আমি একটা প্রজেক্ট শুরু করব, এটা প্র্যাকটিক্যালি ফিজিবল না। নাম্বার 1 থিং। নাম্বার 2, সেটেলমেন্ট যেটা হবে সেটা আমার স্ট্রাকচারাল লোডের জন্য হবে। এখন দেখা যাচ্ছে যে আমার সেটেলমেন্টের জন্য হয়তো 3 মাস সময় লাগে। তো একটা প্রজেক্ট, বড় একটা প্রজেক্টের জন্য 3 মাস 4 মাস খুব একটা বিগ ডিল না, চাইলে আমরা এটা ওয়েট করতেই পারি 3-4 মাস। কিন্তু 3-4 মাস ওয়েট তো করব, কিন্তু 3-4 মাসের ভিতরে সেটেলমেন্টটা করার জন্য আমাকে হয়তো 100 টন লোড দিতে হবে। তাহলে এখানে 100 টন আমি লোড দেওয়া, এটা আবার প্র্যাকটিক্যালি ফিজিবল না। তাহলে এখানে মানে কি করা যায়, এখানে এই যে কিছু টেকনিক আছে, এই যে যেটা বললাম স্যান্ডেড এবং পিভিডি, এগুলো কি করে, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে দেখা যাবে প্রথম কেস যেটা আমার 3 বছর লাগতো, 4 বছর বা 5 বছর লাগতো আমার সেটেলমেন্ট হতে, সেটা হয়তো বা 30 দিন 40 দিন বা 50 দিনেই হয়ে যাবে। অথবা আমার ওইখানে 100 টন ওয়েট দিতে হতো, যে 100 টন ওয়েট দিয়ে আমি এটাকে সেটেল করতাম। সেখানে দেখা যাবে আমার 1.5 টন 2 টন বা সর্বোচ্চ 4 টন লোড দিলেই ওই 3 মাসের ভিতরেই সেম পরিমাণ সেটেলমেন্ট হয়ে যাবে। তাহলে এই মেথডগুলো অ্যাপ্লাই করে আসলে যে কাজটা করা হয়, আমার রেগুলার প্রসেসে সয়েলের যে সেটেলমেন্টটা হওয়ার কথা সেটাকে আরো একটু কি করা হয়, দ্রুত করা হয়, ফাস্ট ওয়েতে করা হয়। আচ্ছা, তো মেথড দুটো আমরা একটু দেখি, এগুলোর উপর আমি কিছু ভিডিও দেখাবো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। আচ্ছা, এখানে ছবিটা যদি দেখি, আমাদের বাম পাশের এই যে ছবিটা আছে এটা হলো ইলিভেশন এবং ডান পাশেরটা হলো গিয়ে প্ল্যান। ডান পাশেরটা প্ল্যান, ডান পাশে আমরা কিছু যে ছবিটা প্ল্যানে যেটা দেখছি, প্ল্যানে কিন্তু কিছু গাঢ় গাঢ় ডট দেখছি। এই গাঢ় গাঢ় ডটটা হলো গিয়ে স্যান্ড পাইল। স্যান্ড পাইলটা ওয়ান কাইন্ড অফ আমাদের রেগুলার যে কাস্টিং সিটু পাইল, অনেকটা সেই রকম। বোরিং করতে হয়, বোরিং করে সেই বোরহোলটা কম্পারেটিভলি কোর্স স্যান্ড দ্বারা ফিল আপ করে দেওয়া হয়। তো নির্দিষ্ট দূরত্বে এই বোরহোল গুলো করা হয়, করে বালি দ্বারা মানে কোর্স স্যান্ড দ্বারা এটাকে ফিল আপ করা হয়। এবং এটাকে এমন ভাবে করা হয়, এখানে একটু আমরা যদি দেখি যে ডিই, এটাকে বলা হয় রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স। এটারও ডিজাইন আছে যে একটা পাইল থেকে আরেকটা পাইলের দূরত্ব এমন হবে যে একটা রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স আরেকটা রেডিয়াস অফ ইনফ্লুয়েন্সকে ওভারল্যাপ করবে। তাহলে এইভাবে যদি ওভারল্যাপ করে, এভাবে যদি নির্দিষ্ট ডিস্টেন্স পর আমি করি, তাহলে দেখা যাবে আমার পুরো প্রজেক্টটাই, পুরো জায়গাটাই দেখা যাবে একটা আরেকটাকে ওভারল্যাপ করে পুরো জায়গার সয়েলটাই কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। তো এটা হলো প্ল্যানে একটা আরেকটাকে কিভাবে ওভারল্যাপ করতেছে, দেখতে কিরকম হবে একটা থেকে আরেকটা ডিস্টেন্স, এটা বুঝতে পারতেছি। আর অ্যাকচুয়ালি এটা ফাংশন করে কিভাবে সেটা যদি আমরা একটু দেখি, সেটার জন্য আমাদের ফিগার এ তে যেতে হবে। ফিগার এ তে আমরা এখানে যে কালারফুল হ্যাচ যে জায়গাটুকু দেখতেছি, এই যে আমার মাউস দ্বারা আমি যে জায়গাগুলো ইন্ডিকেট করতেছি, এটা হলো আমাদের ক্লে সয়েল। এটা আমাদের ক্লে সয়েল এবং এদের ঠিক মাঝখানে একদম সাদা একটা ভয়েডের মতন দেখাচ্ছে, সাদা ভয়েড। এই সাদা ভয়েডটাই হলো আসলে স্যান্ড। তার মানে এই জায়গাটা বোরহোল করে আমি বালি দ্বারা কি করে দিছি, ফিল আপ করে দিছি কোর্স স্যান্ড দ্বারা ফিল আপ করে দিয়ে এই উপরে যদি সারচার্জ বলতে আমি যদি একটা অ্যাডিশনাল প্রেসার দেই, তাহলে যেটা হবে, এই যে আমি এখানে একটু ড্র করে জিনিসটা দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। যখনই সারচার্জ দিবে তখনই এইখান থেকে খুব দ্রুত পানিগুলো বালিতে চলে যাবে। পানির নেচার কি, যেখানে সে যাওয়ার জায়গা পাবে, দ্রুত যাওয়ার জায়গা পাবে, সেখানে ইজিলি সে পাস করে চলে যাবে, পানির যে নেচার। সো সে এইখানে দ্রুত, সে উপরের দিকে না যেয়ে সে দ্রুত এইদিকে পানিগুলো পাস করবে। আর এদিকে যখন সে পানি পাস করবে, আর বালির ভিতর থেকে পানি দ্রুত যাবে, এদিক থেকে পাস করে চলে যাবে, এদিক থেকে পাস করে চলে। সো মেইন ইস্যুটা হলো, আমি যদি ফ্যান ড্রেন না করতাম, তাহলে পানিটা এদিক থেকে পাস করতে তার ওই যে অনেক সময় লাগতেছিল, অনেক লোড। তার বদলে সে প্রথমে সাইডে পানিগুলোকে পাস করে নিবে, তারপরে পানিগুলোকে এইদিকে পাস করে দ্রুত সে সেটেলমেন্টটা ঘটাবে। এটাই হলো আমাদের স্যান্ড ড্রেন মেথডের ফান্ডামেন্টস। আচ্ছা, তো ফান্ডামেন্টস আমরা বুঝতে পারছি। আমরা এবার যদি এটার একটা ভিডিও দেখি, আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটার উপর একটা ভিডিও দেখি, ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি ভিডিওটা হয়তোবা, এটা বাংলাদেশেরই একটা প্রজেক্ট। আচ্ছা, এইখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, এই যে একটা রডের মতন থাকে, এই রডটা দিয়ে আসলে বোরহোলটা করা হবে। এই রডটা দিয়েই আমাদের বোরহোলটা করা হবে। এই বোরহোলটা করে তারপরে এবং এই রডটা হলো ফাঁপা রড। হ্যাঁ, এই ফাঁপা রডের উপরে একটা ফানেলের মতন থাকে, আমরা কিছুক্ষণ পরেই দেখবো ভিডিওতে। ওই ফানেলের ভিতরে স্যান্ড দিয়ে দেওয়া হয়। স্যান্ড দিলে এই ফাঁপা রডের ভিতর দিয়ে নিচে বালিটা পড়ে যায়, এবং তোলার সময় হালকা একটু জার্কিং করে করে তোলা হয়, হালকা একটু ডেন্সিফাই করা হয়। ডেন্সিফাই করে এই বোরহোলটা বালি দ্বারা ফিল আপ করা হয়, এবং সেটা পরবর্তীতে আমার কনসোলেশন প্রসেস সারচার্জ লোড দেওয়ার পরে আমাকে হেল্প করে। এই যে উপরে একটা ফানেলের মতন আমরা দেখতে পাচ্ছি।
এই আর এটা কিন্তু ভিতরে ফাঁপা। এখানে আমরা এটার উপরে স্যান্ড যোগ করব। এটার উপর আমরা স্যান্ড যোগ করে দিলে এটা হয়ে যাবে, দেখতে পাচ্ছে। তবে এখানে কিন্তু কিছু বিষয় আছে যে বালির কিছু স্পেসিফিকেশন আছে। বালিটা কিন্তু কোর্স স্যান্ড হতে হবে, হ্যাঁ। ফাইন স্যান্ড হলে মানে ভিটে বালি বা এই ধরনের বালি হলে এই প্রসেসটা কিন্তু ভালোভাবে ফাংশন করবে না। এগুলোরও স্পেসিফিকেশন আছে, হ্যাঁ। তাহলে এইভাবে বালি দ্বারা ফিল আপ করে নেওয়া হলো। যখন এটাকে এই ফানেলটাকে বালি দ্বারা ফিল আপ করে নেওয়া হয়, তারপরে এইটাকে উপরের দিকে তোলা হবে এবং তোলার সময় ধীরে ধীরে হালকা জার্কিং করে করে তোলা হবে যাতে সয়েলগুলো চারিদিকে সেটেল হয়। আর এই পুরো ফানেলটা ভরতে অনেক সময় দেখা যায় 2-3 বার করে স্যান্ড দিতে হয়। একটু প্রসিড করতেছি কারণ এবং বর্তমানে আমাদের যে বড় বড় হাইওয়ে রোড হচ্ছে বা বড় বড় যে প্রজেক্টগুলো হচ্ছে, হ্যাঁ, এমআরটি প্রজেক্টের স্টেশনগুলো বা এই সব জায়গায় কিন্তু অনেকগুলো মেথড ব্যবহার করা হয়। তার ভিতরে এই মেথডটাও ব্যবহার করা হয় নিচে যদি ক্লে সয়েল থাকে, এবং দেখা যায় ক্লে সয়েল থাকার চান্স থাকে বিকজ অনেক জায়গায় দেখা যায় নদীর পাশে পুকুরের পাশে পতিত জমি যেটা থাকে সেগুলো ভরাট করে উপরে 20 ফিট 25 ফিট ভরাট করে ফেলে। 20 ফিট 25 ফিট ভরাট করার ফলে নিচে তো ওই যে 8-10 ফিটের সফট ক্লে লেয়ার থেকেই যাচ্ছে। ওইটাকে যদি সেটেল না করা হয় তাহলে ভবিষ্যতে উপরে যখন স্ট্রাকচার করবে সেটা ধীরে ধীরে বসে যাবে। আচ্ছা, এই যে এরপর বালি মোটামুটি ভাবে একটু ভরাট হয়ে গেলে এটাকে তোলা হয় যে একটু উপর নিচ করে তোলা হয়। একটু উপর নিচ করে মানে ভিতরে বালিগুলোকে একটু কম্প্যাক্ট করা হচ্ছে। এইভাবে একটা এস্টিমেট থাকে যে আমি যে বোরহোলটা করছি বোরহোল করার জন্য কত কিউবিক ফিট বালি প্রয়োজন হবে। তো ওই রকম একটা আইডিয়া করে আসলে একটু উপর নিচ করে 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 কম্প্যাক্ট করে কাজগুলো করা হয়, হ্যাঁ। এইভাবে এই প্রসেসটা চলতে থাকবে। এই প্রসেসটা চলবে যতক্ষণ পর্যন্ত আমার এই বোরহোলটা বালি দ্বারা ফিল আপ না হয়ে যাবে, এবং বালি দ্বারা ফিল আপ হয়ে যাওয়ার পরে এটার উপর সারচার্জ লোড দিলে সারচার্জ লোডের কারণে ধীরে ধীরে আমার সয়েলটা সেটেল হয়ে যাবে, কনসোলেশন প্রসেস যেটা সেটা হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের স্যান্ড ড্রেইন মেথড। ওকে, স্যান্ড ড্রেইন মেথড, আমার মনে হয় স্যান্ড ড্রেইন মেথডটা আমরা কিছু আইডিয়া পেয়েছি। এরপরে আমরা যে এরপরের যে মেথড যেটা আছে পিভিডি পারফোরেটেড ভার্টিক্যাল ড্রেইন মেথড, সেই মেথডটা আমরা একটু আলোচনা করব। আচ্ছা, পিভিডি মেথড, সেই মেথডটা আমরা একটু যাই। আচ্ছা, পিভিডি মেথডটার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এখানেও বোরহোল করা হয় না, এরকম একটা পলিভিনাইল একটা ফ্যাব্রিকের মতন থাকে, ভিতরে এরকম প্লাস্টিকের মতন ইয়ে থাকে। তো এখানে যে সুবিধাটা হয়, এটা আমি একটু ড্র করে আমি একটু দেখাই। আচ্ছা, এখানে যেটা এই যে পিভিডি, যেটা পিভিডিটা আমি ধরে নিচ্ছি যে এই যে পিভিডিটা ইনসার্ট, কিছুক্ষণ পরে ভিডিও আছে ওটা দেখলে আরো বুঝবো ভালো। এই পিভিডিটা ইনসার্ট করা হয়ে গেছে এবং এটার চারপাশে ক্লে টাইপ সয়েল আছে। তাহলে এটা চারদিকে ক্লে টাইপ সয়েল থাকার কারণে এটার মধ্যে ইনসার্ট যেহেতু, পানিটা কি করবে এদিকে আসার চেষ্টা করবে, পানিটা এদিকে আসার চেষ্টা করবে। এই যে ফ্যাব্রিক, এই ফ্যাব্রিকটা সাধারণত জিওটেক্সটাইল দিয়ে তৈরি করা হয়, সিনথেটিক জিওটেক্সটাইল। তবে বাংলাদেশে অনেক ন্যাচারাল জিওটেক্সটাইল, বিশেষ করে জুটের জিওটেক্সটাইলে ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, ওইটার আমি ডিটেলে এই মুহূর্তে যাচ্ছি না। এটা একটা ফিল্টারের মতন কাজ করে। এটা হলো কাদামাটি বা ক্লে সয়েলটাকে আটকে রাখে আর পানিটা এটার ভিতরে পাস করে। আর এখানে যে দেখা যাইতেছে যে কাটা কাটা আছে, এটা আসলে প্লাস্টিকের ভয়েড, এইখানে পানিটা ঢুকে যায়, মানে এটা হলো অনেকটা কলের মতন, হ্যাঁ। পানিটা এখান থেকে পাস করে উপরের দিকে চলে যাবে, পানিটা উপর দিকে চলে যাবে এবং ক্লে থেকে যত দ্রুত যেত তার চেয়ে অনেক দ্রুত এখান থেকে পানি পাস করে চলে যাবে, এবং এটার ফলে আমার কনসোলেশন প্রসেসটা এসিলারেট হবে। অনেকটা স্যান্ড ড্রেইনের মতনই, বাট পার্থক্য হলো ওখানে বোরহোল করে বালি দেওয়া হয় আর এটার বদলে এখানে এই পিভিডি, হ্যাঁ, এই ফ্যাব্রিক সহ যেটা পিভিডি, এটাকে ইনসার্ট করে দেওয়া হয়। তো এটার একটা ভিডিও আছে, আমি এটা দেখালে, এটা দুইটা ভিডিও আছে। আমি ফার্স্টে অ্যানিমেটেড একটা আছে, এটা দিয়ে তোমরা একটা আইডিয়া পাবে, তারপর একটা রিয়েল প্রজেক্টের আমি দেখাবো, হ্যাঁ। প্রথমে যেখানে আমি করতে চাচ্ছি এই সেটআপটা, হ্যাঁ, এইটা দেখতে যে অনেকটা এখানে এই যে দেখতে কিন্তু খুবই ফ্লেক্সিবল, হ্যাঁ। এই যে আমাদের কেবলের যেরকম থাকে আর কি, কেবলের একটা বান্ডেল যেভাবে থাকে এভাবে থাকে। হ্যাঁ, তারপর আমাদের এটাকে যে নির্দিষ্ট ডেপথ পর্যন্ত, হ্যাঁ, নির্দিষ্ট ডেপথ পর্যন্ত এটাকে ইনসার্ট করে দেওয়া হয়, নির্দিষ্ট ডেপথ পর্যন্ত ইনসার্ট করে দেওয়া হয় এবং এখানে যে দেখা যাবে যে একটা কেসিং থাকে, কেসিংটা নিচ পর্যন্ত যাওয়া হয়।
তারপরে নিচ পর্যন্ত গিয়ে কেসিংটা আলগা হয়ে উঠে চলে আসে। এই যে চারপাশে এই যে পিভিডি সহ যাবে, চারপাশে একটা হ্যাচ লাইন দ্বারা যে কেসিং, আর এই যে দেখতে এরকম হয় আমাদের সেই পিভিডি গুলো। কেসিংটা সহ নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে গিয়ে কেসিংটা মাথাটা ধরে রাখে, পরে কেসিংটা ও ছেড়ে দিয়ে পিভিডিটাকে সে আলাদা হয়ে চলে আসবে। চলে আসার পর সিম্পলি কেটে ফেলা হয়, সিম্পলি কেটে ফেলা হয়। হ্যাঁ এই যে সিম্পলি কেটে ফেলা হয়, কেটে ফেলে আবার মুখটা আটকে এরকম চলে যাওয়া হয়। এরকম একটা রোল থাকে, কন্টিনিউ করতে হয়, নির্দিষ্ট ডেপথ পর্যন্ত দিয়ে দিয়ে কন্টিনিউ করতে হয়। এবং একটা ফ্যাব্রিক, একটা রোল শেষ হয়ে গেলে পরের রোল দেখা যাবে, ভিডিওতে দেখা যাবে, জাস্ট সিম্পলি স্ট্যাপল করে মুখটা লাগাই দেওয়া হয়। খুবই সিম্পল একটা ওয়ে, বাট অ্যাপারেটাস গুলো লাইক এ ক্রেনের ফেসিলিটিস এগুলো থাকতে হয়, কিন্তু খুব একটা কমপ্লিকেটেড কাজ না। একটা শেষ হয়ে গেলে আরেকটা রোল এসে এই যে এখানে দেখা যাবে যে কিভাবে একটা রোল শেষ হয়ে গেলে তার সাথে আরেকটা রোল কিভাবে যোগ করে দেওয়া হয়। এটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত হয়ে গেলে তারপর এটাকে কেটে ফেলে, হ্যাঁ, একটা রোল শেষ হয়ে গেলে তার সাথে আরেকটা রোলকে জাস্ট সিম্পলি স্ট্যাপল করে যোগ করে দেওয়া হয়, একটা ভিতরে একটা ইনসার্ট করে। জাস্ট একটা ভিতরে একটাকে ইনসার্ট করে, হ্যাঁ এই যে স্ট্যাপল করে দিয়ে দিল, দ্যাটস অল। এইভাবে প্রসেসটা চলতে থাকে। এইভাবে যতটুকু ডেপথ পর্যন্ত ডিজাইনে থাকে, সেই ডিজাইনে সাধারণত ক্লে সয়েল পর্যন্তই থাকে। এইভাবে পুরো প্রজেক্টে নির্দিষ্ট ইন্টারভাল পরপর দিয়ে উপরে যে বালি বলতে যেটা, এটাই হলো সারচার্জ লোড। সারচার্জ লোড অ্যাপ্লাই করা হলো, তাহলে এই যে ধীরে ধীরে পানিগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে, ধীরে ধীরে পানিগুলো বের হয়ে যাচ্ছে এবং সয়েলটা কি হচ্ছে, সেটেল হচ্ছে। তার মানে আগে থেকেই আমি একটা সার্টেন লেভেল পরিমাণ সেটেল করলাম, পরবর্তীতে আমি যতটুকু অ্যালাউ করবো তার সাথে যেটা কম করে মাটিটা সেল হয়ে এরপর উপরে আমি একটা রাস্তা বানাই, যা বানাই, হোয়াট এভার দ্য থিং ইজ, বানাই আমি আমার কাজটাকে শেষ করে ফেললাম। ওকে, তাহলে এটাই ছিল আমাদের পিভিডি বা পারফোরেটেড ভার্টিক্যাল ড্রেনের যে মেথোডোলজি। এই তো এই আমাদের এরপরে প্রি কম্প্রেশন যেটা, এটা সম্পর্কে তো অলরেডি আলোচনা করা হলো। এটার কিছু ক্যালকুলেশন আছে, এটা তোমাদের এই মুহূর্তে দরকার নেই। এই তো এখানে আমি আসলে শেষ করতে চাচ্ছি আমাদের কম্প্রেসিবিলিটি টপিকসটা। তাহলে কম্প্রেসিবিলিটি টপিকসে আমরা শুরু থেকে যে বিষয়গুলো পড়েছি একটু জাস্ট শর্ট ফর্মে যদি, যে কম্প্রেসিবিলিটিটা কি কি ধরনের সয়েলে হয়, তারপরে নরমালি কনসোলিডেটেড সয়েল, ওভার কনসোলিডেটেড সয়েল, প্রি কনসোলিডেশন প্রেসার, সেগুলোকে কিভাবে ক্যালকুলেশন করা যায়, তারপরে ভার্জিন কনসোলিডেশন কার্ভ কিভাবে করা যায়, টোটাল কনসোলিডেশন কিভাবে ক্যালকুলেশন করা যায়, আবার সেই কনসোলিডেশন ক্যালকুলেশন করার জন্য কি পরিমাণ সময় লাগবে, কত পার্সেন্টে কত দিনে করা যায়, সে বিষয়গুলো। এন্ড ফাইনালি আজকে যে বিষয়টা আমরা দেখলাম সেটা হলো যে এই কনসোলিডেশন প্রসেসটাকে কিভাবে এক্সিলারেট করা যায়। ওকে, তাহলে আজকের লেকচারটা এখানেই শেষ।